সুরজিৎ স্যার। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমরা নাম্বার সিস্টেমের একটা টপিক নিয়ে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। তো তাতে কি হবে, আশা করি আপনাদের ধ্যান ধারণাটা একটু বদলে যাবে এবং কনসেপ্টটা আরও ক্লিয়ার হবে। কারণ আমার নিয়ম হচ্ছে প্রথমে আমরা বেসিক কনসেপ্টটা খুব ভালো করে ক্লিয়ার করব, কোনটা হয়, কিভাবে হয়, কেন হয়, এই ব্যাপারগুলো খুব ভালো করে বুঝবো আগে, তারপরে আমরা শর্টকাট ট্রিকে যাব। ঠিক আছে? এতে কি হবে, ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তো আসছি আমরা। তো প্রথম অঙ্কটা যেটা দেওয়া আছে বোর্ডে, দেখুন বলছে when a number is divided by 132 remainder is 40। তাহলে একটা সংখ্যাকে যখন 132 দিয়ে ডিভাইড করা হয় তখন ভাগশেষ কত আসে? 40। বলছে what will be the remainder when the same number is divided by। তাহলে ওই একই সংখ্যাকে যখন আমরা ডিভাইড করব, কাকে দিয়ে ডিভাইড করব? এই চারটে সংখ্যা দিয়ে। এটা কিন্তু চারটে অপশন না, আমি চারটে অঙ্ক দিয়েছি। তাহলে ওই একই সংখ্যাকে যখন আমরা 11, 12, 44, 50 এগুলো দিয়ে ডিভাইড করব, সেক্ষেত্রে আমাদের রিমাইন্ডারগুলো কি কি আসবে সেটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে? তো আমরা প্রথমে বেসিক ব্যাপারটা বুঝে নিই। তো একটা সংখ্যাকে যখন 132 দিয়ে ডিভাইড করছি, তাহলে ভাজক কত আমাদের? 132 ডিভাইড করলে রিমাইন্ডার কত আসছে? 40। নাম্বারটা কত আমরা জানি না, এবং ভাগফল কত সেটাও জানি না। তাহলে ভাগফলটাকে আমরা কি ধরলাম? x ধরে নিলাম। ঠিক আছে? তাহলে 132 দিয়ে ডিভাইড করেছি, ভাগশেষ এসেছে 40, ভাগফল এসেছে x। তাহলে ভাজ্য কত? নাম্বারটা। তাহলে সেই ভাজ্যটা মানে নাম্বারটার মান কত হবে? ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। তাহলে নাম্বারটা হচ্ছে 132x প্লাস 40। ঠিক আছে? এবার আমি নেক্সট যখন 11 দিয়ে ডিভাইড করছি, 11 দিয়ে যখন পুরো সংখ্যাটাকে ডিভাইড করব, সেখান থেকে রিমাইন্ডার ক্যালকুলেট করব। তো 11 দিয়ে প্রথমে কাকে ডিভাইড করতে হবে? 132 কে। কারণ যদি 132 কে 11 দিয়ে ডিভাইড করা যায়, তাহলে x এর জায়গায় যে কোনো সংখ্যাই বসাই, 132 ইনটু x থাকলে সেটাকে ডিভাইড করা যাবে। তো x এর জায়গায় ভাগফলের মান মিনিমাম কত হতে পারে? মিনিমাম একবার ভাগ গেছে, নাহলে ভাগশেষ তৈরি হতো না। তাহলে ভাগফলের মান মিনিমাম কত হবে? 1 হবে। ম্যাক্সিমাম যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে x এর মানটা 1 থেকে শুরু করে 1 2 3 4 আপ টু ইনফিনিটি যে কোনো সংখ্যা হতে পারে। তো আমরা যখনই 132 ডিভিজিবল হয়, ধরো 132 ইনটু x মানে 132 ইনটু 1, 132 ইনটু 2 সবই ডিভিজিবল। তাহলে প্রথমে চেক করতে হবে কাকে? 132 টাকে চেক করতে হবে। তো 132 যদি ডিভিজিবল হয়ে যায়, তারপরে আমরা কাকে চেক করব? 40 কে। এবার সেখান থেকে আমরা রিমাইন্ডার পাবো। আবার অনেক সময় রিমাইন্ডার নাও পেতে পারি, ভাগ মিলে যেতে পারে। যদি ভাগ মিলে যায়, কোনো রিমাইন্ডার না থাকে, তাহলে সেক্ষেত্রে লিখবে কি? রিমাইন্ডার 0 মানে ভাগশেষ 0। ঠিক আছে? তো আমাদের দুটো কার্ড, তাহলে চেকিংটা কিভাবে হচ্ছে? তাহলে প্রথমে আমরা চেকিং করছি ডিভিজারটাকে, মানে প্রথম যেটা দিয়ে ডিভাইড করেছিল ওই ডিভিজারটাকে প্রথমে চেক করব, তারপরে কাকে চেক করব? রিমাইন্ডারটাকে। বোঝা গেল ব্যাপারটা? এই দুটো চেকিং করলে অ্যানসার এক্সাক্ট পাবো সবসময়, কোনো সময় ভুল হবে না। আচ্ছা, তাহলে এক নম্বরে আমাদের ছিল কত দিয়ে ডিভাইড করতে বলেছিল? 11 দিয়ে চেক করতে বলেছিল। তো 11 দিয়ে যখন আমরা ডিভিজারটাকে চেক করব, আচ্ছা ডিভিজারটা কত ছিল? 132, রিমাইন্ডার কত ছিল? 40। তো আমরা 11 দিয়ে যখন 132 কে ডিভাইড করছি, কত আসছে ভাগফল? 12 আসছে। তার মানে ডিভিজিবল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করলাম? এই পার্টটা ডিভিজিবল। এবার যেই এই পার্টটা ডিভিজিবল হবে, তখনই কিন্তু এটা চেক করব। যদি এটা ডিভিজিবল না হয়, তাহলে এটা চেক করার দরকার নেই। কেন দরকার নেই সেটা পরে আসছে। তো এটা যে ডিভিজিবল হয়ে গেল, তখন আমরা কাকে চেক করছি? 40 কে। তো 40 কে 11 দিয়ে ডিভাইড করলাম, 3 11 33, তাহলে রিমাইন্ডার কত থাকছে? 7। তাহলে এই ক্ষেত্রে মানে প্রথম অঙ্কটার ক্ষেত্রে রিমাইন্ডার কত আসবে? 7, মানে অ্যানসার হচ্ছে 7। ঠিক আছে? নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলছে 12 দিয়ে ডিভাইড করতে। তো 12 দিয়ে 132 কে ভাগ করলে ভাগফল কত? 11, মানে ডিভিজিবল। তাহলে এটা চেকিং হয়ে গেল। এবার নেক্সট যাচ্ছি আমরা রিমাইন্ডারে। তো রিমাইন্ডারটাকে যখন আমরা 12 দিয়ে ডিভাইড করব, কত হচ্ছে? 3 12 36, রিমাইন্ডার কত আসছে? 4। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার আসলো 4। কোশ্চেন নাম্বার 3 কত বলেছে? 44 দিয়ে চেক করতে। 44 দিয়ে 132 এ কবার যায়? 3 বার ভাগ যায়, তাহলে ডিভিজিবল হয়ে গেল। আচ্ছা, এবার রিমাইন্ডার কত? 44 দিয়ে 40 কে ডিভাইড করব। তো 44 দিয়ে 40 কে ডিভাইড করা যায় না, কারণ 40টা 44 থেকে ছোট। তো ডিভাইড করা যেহেতু যাবে না, তাহলে এটাই কি হয়ে যাবে? রিমাইন্ডার হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার আসছে কত আমাদের? 40। নেক্সট 50 দিয়ে ডিভাইড করতে বলছে। আচ্ছা, 50 দিয়ে 132 কে ডিভাইড করা যায় না। তো আমাদের মেইন সমস্যা এই জায়গাটাতে। এগুলো কোনো সমস্যা নেই, আমরা টোটাল যোগ করে ডিভাইড করে দিলে হয়ে যাবে, যেটা অনেকে করে থাকে। যোগ করব, এই তিনটে দিয়ে ডিভাইড করব, অ্যানসার মিলে যাবে। প্রবলেমটা হবে এই জায়গাটায়। যদি যোগ করে করি, এখানে আমরা বুঝতে পারবো না যে কোথায় ভুলটা হয়ে
যেহেতু 50 দিয়ে এটা ভাগ যায় না সেক্ষেত্রে ভুল হচ্ছে। কেন ভুল হচ্ছে? x এর জায়গায় যে কোনো নাম্বার হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তো আমরা যদি x এর জায়গায় 1 বসাই, 132 ইনটু 1 প্লাস 40, তাহলে আমাদের নাম্বারটা আসছে 172। এবার 172 কে যদি 50 দিয়ে ডিভাইড করা হয়, তাহলে 3 50 এর 150, রিমাইন্ডার কত আসছে 22। তাহলে এই ক্ষেত্রে রিমাইন্ডার কত আসলো 22। এবার x এর জায়গায় 2 হতে পারে। তো আমরা যদি x এর জায়গায় 2 বসাই, তাহলে 132 ইনটু 2 প্লাস 40 ক্যালকুলেট করলে আসছে হচ্ছে 304। 304 কে যদি 50 দিয়ে ডিভাইড করি, তাহলে রিমাইন্ডার কত আসছে 4। দেখো রিমাইন্ডার গুলো ভ্যারিয়েবল হয়ে যাবে। তাহলে রিমাইন্ডার গুলো ভ্যারিয়েবল হয়ে যাবে। কখন ভ্যারিয়েবল হবে? যখন আমাদের এই সংখ্যাটা দিয়ে ডিভিজারটা ভাগ করা যাচ্ছে না। তাহলে আমরা এক্সাক্ট রিমাইন্ডার কি হবে এক্সাক্ট বলতে পারবো না, কারণ ওটা চেঞ্জেবল। ঠিক আছে? তো আমাদের মনে রাখতে কি হবে, যখন দেখবো ডিভিজারটা ভাগ যায়, তারপরে রিমাইন্ডারটাকে ভাগ করে চেক করে বের করে দেবো, অ্যানসার পাবো। যখন দেখবো ডিভিজারটাই ভাগ যায় না ওই সংখ্যা দিয়ে, তখন আমরা অ্যানসার বলতে পারছি না। তাহলে আমাদের অ্যানসারটা কি হবে? ডেটা ইনঅ্যাডিকুয়েট বা ডেটা ইনসাফিসিয়েন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যানসার আসছে ডেটা ইনঅ্যাডিকুয়েট। বোঝা গেল ব্যাপারটা? তো এই টাইপের আরেকটা প্যাটার্ন অঙ্ক দেয়, যেটা আমি নেক্সট অঙ্কে করে দিচ্ছি, একটু ভালো করে বুঝে নাও। নেক্সট অঙ্কে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 আছে when a number is divided by 5 leaves remainder, সরি 3 হবে এটা। when a number is divided by 5 leaves remainder 3, তাহলে একটা সংখ্যাকে 5 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসছে? 3 আসছে। তাহলে what will be the remainder when square of the number is divided by 5? তার মানে ওই সংখ্যার স্কয়ারকে যদি আমি 5 দিয়ে ডিভাইড করি কত রিমাইন্ডার হবে? তাহলে আগের অঙ্কে বলেছি আমরা দুবার চেকিং করতে হচ্ছে। একটা হচ্ছে ডিভিজার, মানে ভাজকটাকে চেক করতে হচ্ছে, তারপরে রিমাইন্ডার পার্টটাকে চেক করতে হচ্ছে। তো প্রথমে ডিভিজার ছিল কত? 5 দিয়ে ডিভাইড করছিলাম, রিমাইন্ডার কত আসলো? 3। ঠিক আছে? এবার হচ্ছে স্কয়ার অফ দ্য নাম্বার। স্কয়ার অফ দ্য নাম্বার মানে সবই স্কয়ার হয়ে যাবে। ডিভিজার পার্টটাও স্কয়ার হবে, কত হয়ে যাবে? 25। আর রিমাইন্ডার পার্টটা স্কয়ার হবে কত? 3 স্কয়ার 9। এবার এই পার্টটাকে ডিভাইড করছি কত দিয়ে? 5 দিয়ে। তো 5 দিয়ে আমরা সবার প্রথমে ডিভিজার পার্টটা চেক করব। তাহলে 5 দিয়ে 25 কে ডিভাইড করা যায়, বা যেহেতু 5 দিয়ে 25 কে ডিভাইড করা যায়, নেক্সট আমরা রিমাইন্ডারে যাব। আচ্ছা, রিমাইন্ডারটাকে যখন 5 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে 9 কে ভাগ করলে রিমাইন্ডার মানে ভাগশেষ কত আসছে? 4। এই ক্ষেত্রে আমাদের রিমাইন্ডার আসবে কত? 4। এই ক্ষেত্রে অ্যানসার হলো 4। বোঝা গেল ব্যাপারটা? এবার আমরা একটা অন্য প্যাটার্নে যাব নেক্সট অঙ্ক থেকে। অন্য বিভিন্ন ধরনের জিনিস শিখবো, যে প্রাইম ফ্যাক্টর, টোটাল ফ্যাক্টর, ইভেন ফ্যাক্টর, অড ফ্যাক্টর, অনেক কিছু শিখবো। ঠিক আছে? তো নেক্সট অঙ্কে যাই। আচ্ছা, কোশ্চেন নাম্বার 3। তো এখানে বলেছে 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 এই আপ টু কত 4 টু দি পাওয়ার 65 ইজ ডিভিজিবল বাই, তাহলে কি দিয়ে ভাগ যাবে? ঠিক আছে? তো আমরা দেখো, তো কোনো একটা সংখ্যাকে যদি ফ্যাক্টরাইজ করি, আমি ফ্যাক্টরাইজ করা যায় মানে গুণফল আকারে ভেঙে লেখা যায়, তাহলে আমরা বুঝতে পারবো কি কি সংখ্যা দিয়ে ভাগ করা যায়। কিন্তু এখানে দেখো যে ব্যাপারটা প্লাস আকারে দেওয়া আছে। তো আমরা কি করব? ইনটু আকারে আনার জন্য সবার আগে কিছু কমন নেব। তো হাইয়েস্ট কতটা কমন যায়? তাহলে 4 টু দি পাওয়ার 61 টা সবচেয়ে কম, ওটা তাহলে কমন যাবে। তো 4 টু দি পাওয়ার 61 কমন গেলে এখানে কত থাকে? 1 থাকে ফার্স্ট পার্টটায়। সেকেন্ড পার্টটার থেকে 61 খানা চলে গেল, তাহলে 62 খানা ছিল, তাহলে একটা পড়ে থাকলো। এখানে 61 খানা চলে গেলে দুটো থাকবে, এখানে তিনটে, এখানে চারটে। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ক্যালকুলেট করে দিই। 1 প্লাস 4 প্লাস 4 প্লাস 16 64 256, তাহলে কত আসছে আমাদের? কত হচ্ছে? 341। আর যেটাকে আমি ফ্যাক্টরাইজ করছি 11 দিয়ে ডিভাইড করলে 3 11 33 31। তাহলে আমাদের ফ্যাক্টর গুলো কি কি আসছে? এখানে 31 আসছে, এটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যা। এখানে 11, এখানে 4। আচ্ছা, 4 কে 2 গুণ 2 লিখতে পারি। তাহলে দেখো, অপশন ছাড়া ব্যাপারটাকে বুঝে নি, অপশনে পড়ে যাব। তো আমাদের কোন কোন সংখ্যা দিয়ে এটাকে ভাগ করা যেতে পারে? 31 দিয়ে ভাগ করা যেতে পারে, 11 দিয়ে ভাগ করা যেতে পারে, 4 দিয়ে ভাগ করা যেতে পারে, 4 কে ভাঙলে 2 2 দিয়েও ভাগ করা যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, যদি আমি কম্বাইন করি 11 গুণ 2 22 22 দিয়ে ভাগ যাবে। যদি 11 গুণ 4 করি 44 44 দিয়েও ভাগ যাবে। এইভাবে বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ যেতে পারে। তো অপশনে কিন্তু সবসময় ডিরেক্ট নাম্বারগুলো দেওয়া থাকবে না। ঠিক আছে? তো আমাদের এরকম কম্বাইন করে করে নাম্বার অপশনে দেওয়া থাকতে পারে, সেটা একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। তো আমাদের এখান থেকে দেখব কোন সংখ্যাটা অপশনে আছে। তো এখানে ইজিলি 11 দেওয়া আছে অপশনে, তার মানে অ্যানসার কত হচ্ছে?
11। ঠিক আছে, এবার আমি যে ব্যাপারটা বললাম সেই ব্যাপারটা নেক্সট অঙ্কে দেখাচ্ছি যে উল্টো পাল্টা ভাবে কিভাবে সাজিয়ে দিতে পারে, সেটা করলেই বুঝতে পারবো। ঠিক আছে, তো নেক্সট অঙ্কে যাচ্ছি। তো কোশ্চেন নাম্বার 4 এ, কোশ্চেন নাম্বার 4 এ দেখো একই টাইপের একটা অঙ্ক দিয়েছি, কিন্তু একটু অন্যভাবে করতে হবে, আগেরটার মতো না, ডিরেক্ট পাওয়া যাবে না। তো এখানে কমন যাচ্ছে কত, 3 টু দি পাওয়ার 25, এখানে কত থাকছে 1, এখানে 25 কমন গেলে একটা থাকবে, এখানে 3 স্কয়ার, এখানে 3 কিউব। আচ্ছা আসছে 3 টু দি পাওয়ার 25 ইনটু 1 প্লাস 3 প্লাস 3 স্কয়ার 9 27, তাহলে এখানে আসছে আমাদের 40। ঠিক আছে, এবার দেখো ডিরেক্ট কিন্তু এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে আমাদের, তাহলে 40 কে আমরা কি লিখতে পারি, 4 ইনটু 10 লিখতে পারি। 4 টাকে আবার ডিভাইড করলে কত, 2 ইনটু 2, 10 টাকে ডিভাইড করলে কত, 2 ইনটু 5। তো আমাদের এখানে আবার কত রয়েছে, একটা ফ্যাক্টর রয়েছে 3। এবার দেখো অপশন টেস্ট করো, কোনটা দিয়ে ডিভিজিবল হচ্ছে, এখানে কত রয়েছে 3 রয়েছে, এখানে কত রয়েছে 10, তাহলে 3 10 এ কত হয়ে গেল 30, তাহলে 10 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, মানে পুরো এই নাম্বারটা কত দিয়ে ভাগ যায়, 30 দিয়ে ভাগ করা যায়, তাহলে অ্যানসার কত হচ্ছে আমাদের 30 আসছে। ঠিক আছে, তাহলে অ্যানসার হচ্ছে কত 30। আচ্ছা এবার নেক্সট আমরা বিভিন্ন বড় বড় সংখ্যার প্রাইম ফ্যাক্টর বের করব, টোটাল নাম্বার অফ ফ্যাক্টর বের করব, ইভেন ফ্যাক্টর বের করব, অড ফ্যাক্টর বের করব। আবার যদি বলে কতগুলো ফ্যাক্টর আছে সবার সাম কত হবে, এগুলো সব শর্টকাট প্রসেসে শিখবো, কিন্তু সবার আগে ওটার আগে বেসিক কনসেপ্টটা বুঝে নেব, তারপরেই শর্টকাটে যাব। ঠিক আছে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 5। আচ্ছা কোশ্চেন নাম্বার 5 ওই যে হাউ মেনি প্রাইম ফ্যাক্টরস আর देयर। আচ্ছা প্রাইম ফ্যাক্টর কাকে বলে, প্রাইম মানে হচ্ছে মৌলিক সংখ্যা, প্রাইম ফ্যাক্টর মানে মৌলিক উৎপাদক। আচ্ছা প্রাইম নাম্বার কাকে বলছে, যার দুটো মাত্র উৎপাদক থাকে, শুধুমাত্র দুটোই উৎপাদক থাকবে, দুটোর কমও থাকবে না, দুটোর বেশিও থাকবে না। যেমন 1 কে আমরা প্রাইম বলতে পারি না, কারণ 1 এর একটাই উৎপাদক, 1 কে শুধুমাত্র 1 দিয়ে ভাগ করা যায়। 2 কে প্রাইম বলতে পারি, কারণ 2 কে 1 এবং 2 দুটো সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 3 কে এভাবে প্রাইম বলা যাবে, 1 আর 3 দিয়ে ভাগ যায়। 4 কে আবার প্রাইম বলা যাবে না, কারণ 4 কে 1 2 4 তিনটে সংখ্যা দিয়ে ভাগ যায়। কারণ বলেছিলাম প্রাইম নাম্বারকে শুধুমাত্র দুটো সংখ্যা দিয়ে ভাগ যাবে, 1 এবং সেই সংখ্যাটা। ঠিক আছে, তাহলে আবার একটা কোশ্চেন এখান থেকে এরকম আসে, যুগ্ম মৌলিক সংখ্যা বা ইভেন প্রাইম নাম্বার, সেটা কি হয় 2। একমাত্র 2 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা জোড় সংখ্যা হচ্ছে এবং মৌলিক সংখ্যা হচ্ছে, বাকি যে কটা মৌলিক সংখ্যা আছে সবকটাই কিন্তু বিজোড় হয়ে যাবে। ঠিক আছে, তো একমাত্র যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। আচ্ছা আমরা অঙ্কে যাই, এখানে আমাদের প্রাইম ফ্যাক্টর বের করতে হবে। তো প্রাইম নাম্বার কি কি আছে, 2 3 5 7 11 13 17 19 ইত্যাদি, এগুলো প্রাইম, যেগুলোকে শুধুমাত্র সেই সংখ্যা এবং 1 দিয়ে ভাগ যায়। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 1 এ দেখো, তো কোশ্চেন নাম্বার 1 এ এরকম পাওয়ার দেওয়া আছে, সিম্পল একটা অঙ্ক দিয়েছি। তো এটা প্রাইম নাম্বার, দুইটা প্রাইম নাম্বার, তিনটাও প্রাইম নাম্বার, পাঁচটাও কত প্রাইম নাম্বার। এবার আমাদের বলছে প্রাইম ফ্যাক্টর কটা আছে, তাই টোটাল প্রাইম ফ্যাক্টর কটা আছে দেখো, এখানে 11 খানা প্রাইম ফ্যাক্টর আছে, এখানে কটা আছে 12 খানা প্রাইম ফ্যাক্টর আছে, আর এখানে কটা আছে 7 খানা প্রাইম ফ্যাক্টর। তাহলে এখানে আমাদের কত আসছে, তার মানে এখানে টোটাল প্রাইম ফ্যাক্টর কটা হয়ে গেল আমাদের, টোটাল 30 খানা প্রাইম ফ্যাক্টর আসলো। ঠিক আছে, এটা সিম্পল একদম সবকটা প্রাইম নাম্বারই দিয়েছিলাম। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 2 তে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 তে দেখো, এটা রোমান 2, সবকটা কিন্তু প্রাইম নাম্বারে নেই। কোশ্চেন নাম্বার 2, 16 টু দি পাওয়ার 8 19 টু দি পাওয়ার 8 17 টু দি পাওয়ার 9 ইনটু 18 স্কয়ার। আচ্ছা এইটা প্রাইম নাম্বার, 17টা প্রাইম নাম্বার, 19টা প্রাইম নাম্বার, কিন্তু 16টা প্রাইম নাম্বার না, 18টাও প্রাইম নাম্বার না। তো আমরা এটাকে ব্রেক করব। তাহলে 16 কে যদি প্রাইম নাম্বারে লিখি কি লেখা যায়, 2 2 টু দি পাওয়ার 4, তাহলে কটা 2 আছে, চারটে 2 আছে। বাইরের পাওয়ারে 8 ছিল, যেমন ছোট থাকলো। 19 টু দি পাওয়ার 8 যেমন ছিল থাকলো, 17 টু দি পাওয়ার 9 যেমন ছিল থাকলো। আচ্ছা 18টাকে কি লিখবো, 2 ইনটু 9 লেখা যায়, 2টা প্রাইম নাম্বার, কিন্তু 9টা প্রাইম নাম্বার না। 9 কে আবার কি লেখা যায়, 3 স্কয়ার লেখা যায়। তাহলে দেখো এবার আমরা টোটাল প্রাইমটা কাউন্ট করছি। এখানে টোটাল কতগুলো 2 আছে, চারটে 2 আছে। তাহলে চারটে 2 আছে, উপরে পাওয়ারে কত আছে 8, তাহলে 4 8 32। আচ্ছা এখানে 19 কটা আছে, 8 খানাই আছে, এখানে 8 লিখবো। 17 কটা আছে, 9 খানা আছে, 9 লিখবো। আচ্ছা এখানে কটা প্রাইম নাম্বার আছে, এটা একটা প্রাইম নাম্বার 2, আর 3 কটা রয়েছে, দুটো, তাহলে দুটো 3 রয়েছে, একটা 2 রয়েছে, তাহলে টোটাল কটা নাম্বার হয়ে গেল, 3 খানা প্রাইম নাম্বার। তাহলে 3 খানা প্রাইম নাম্বার কটা করে আছে, সব কটার জন্য দুটো করে, তাহলে 3 গুণ 2 কত আসছে 6। ঠিক আছে, তাহলে এবার আমরা টোটাল প্রাইম নাম্বারগুলো অ্যাড করে দেবো। কত
কত আসছে 9 6 15 10 25 5 2। তাহলে আমাদের সামটা কত আসলো 55। তার মানে এই ক্ষেত্রে আমাদের টোটাল প্রাইম নাম্বার কটা আছে, প্রাইম ফ্যাক্টর কটা আছে 55। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার নেক্সট অঙ্কে যাচ্ছি, একটু অ্যাডভান্স, একটু অন্য ধরনের। ঠিক আছে, ভালো লাগবে তোমাদের। দেখো নেক্সট অঙ্কে, তো কোশ্চেন নাম্বার 6 বোর্ডে দেখো একটা কোশ্চেন দেওয়া আছে, ফাইন্ড দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস, টোটাল ফ্যাক্টরস, অড ফ্যাক্টরস, ইভেন ফ্যাক্টরস অফ 36 এন্ড 3600। তার মানে দুটো অঙ্ক দিয়েছি, চারটে কোশ্চেন, দুটো অঙ্কের বেসিসে চারটে কোশ্চেন, মানে টোটাল 8টা কোশ্চেন। তাহলে 36 এর কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, টোটাল ফ্যাক্টর কতগুলো মানে কতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়, অড ফ্যাক্টর কতগুলো মানে অড নাম্বারে মানে বিজোড় সংখ্যায় কতগুলো ফ্যাক্টর আছে, আর ইভেন মানে জোড় নাম্বারে কতগুলো ফ্যাক্টর আছে। এবার দুটোর ক্ষেত্রে এরকম চারটে চারটে সংখ্যা আমাদের বের করতে হবে। তো আমরা বেসিক কনসেপ্টে যাই। দেখো তাহলে 36 এর কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে। তো আমরা প্রথমে 1 নম্বর কোশ্চেনে সবার আগে আমাদের কাজ থাকবে এটাকে ফ্যাক্টরাইজ করা। তো 36 কে আমরা যখন ফ্যাক্টরাইজ করছি 4 গুণ 9 লেখা যায়। তো আমরা কি করব, 4 টাকা লিখব 2 স্কয়ার আর 9 টাকা লিখব 3 স্কয়ার। তো মনে থাকে যেন আমরা সবসময় কিন্তু প্রাইম নাম্বারের ভাঙবো, আলাদা আলাদা প্রাইম নাম্বার 2 3 5 এইভাবে নিয়ে আসবো, কারণ যে কোনো যৌগিক সংখ্যাকে ভাঙলে সবসময় কি হয়, মৌলিক সংখ্যা তৈরি হয়। তো আমরা এখানে যখন আমাদের প্রাইম ফ্যাক্টর বলবে, তাহলে 1 নম্বরে ছিল প্রাইম ফ্যাক্টর অপশন এ তে। তো প্রাইম ফ্যাক্টরটা কি আসবে, আচ্ছা প্রাইম ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে কতগুলো 2 রয়েছে, দুটো 2 রয়েছে, 3 কটা রয়েছে, দুটো। তাহলে দুটো 2 দুটো 3 মানে জাস্ট পাওয়ারগুলোকে আমরা অ্যাড করে দেব। তাহলে পাওয়ারগুলো অ্যাড করলে প্রাইম ফ্যাক্টর পেয়ে গেলাম। তাহলে 2 গুণ 2 যোগ 2 কত 4। ঠিক আছে, আর যদি বলে টোটাল ফ্যাক্টর কটা আছে, মানে টোটাল কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায়, তাহলে কি করব, সবকটা ইন্ডিভিজুয়াল যে পাওয়ার আছে সবার সাথে এক যোগ করব। তাহলে এখানে 2 এর পাওয়ার কত আছে 2, তাহলে 2 এর সাথে আমরা এক যোগ করলাম। 3 এর পাওয়ারে কত আছে 2, সেই 2 এর সাথেও এক যোগ করলাম। তাহলে এখানে কত 3, এখানে 3, তো এইগুলো আমরা গুণ করে দিচ্ছি। তাহলে 3 গুণ 3 কত আসছে আমাদের 9। তাহলে টোটাল কতগুলো ফ্যাক্টর আসবে 9 খানা আসবে। ঠিক আছে, আচ্ছা এবার যদি বলে অড ফ্যাক্টর কটা আসবে, আর তারপরে বলেছি কি ইভেন ফ্যাক্টর কটা আসবে। আর অড ফ্যাক্টর কটা আসবে, ইভেন ফ্যাক্টর কটা আসবে, সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, দেখতে হবে এখানে অড নাম্বার কি কি আছে, এটা ইভেন নাম্বার, এটা অড নাম্বার। আচ্ছা অড নাম্বারের জন্য এখানে সংখ্যাটা কত এসেছিল, এটা আমরা 2 এর জন্য করেছিলাম, এটা আমরা কার জন্য করেছিলাম 3 এর জন্য। তাহলে 3টা যেহেতু এখানে অড নাম্বার, তাহলে 3 এর জন্য এখানে কত এসেছিল 3 এসেছিল। তাহলে অড ফ্যাক্টর আসবে 3টে। টোটাল কটা ফ্যাক্টর 9 খানা ফ্যাক্টর। তাহলে 9 খানা ফ্যাক্টরের মধ্যে যদি 3 খানা অড ফ্যাক্টর হয়, তাহলে বাকিগুলো কি হবে 6 খানা চলে আসবে ইভেন ফ্যাক্টর। আচ্ছা এই ব্যাপারটা আমি একটু ভেঙে দেখিয়ে দিই কিভাবে আসছে। তো ভেঙে দেখাতে গেলে আমাদের কি করতে হবে, সাম অফ দ্য ফ্যাক্টরটা লিখতে হবে। আচ্ছা সাম অফ দ্য ফ্যাক্টরটা মানে 2 এর হাইয়েস্ট পাওয়ার কত আছে স্কয়ার আছে, তাহলে একটা লিখবো 2 স্কয়ার, তার আগে কি হবে 2 টু দি পাওয়ার 1, তার আগে 2 টু দি পাওয়ার 0। ঠিক আছে, আমরা শুরু করছি 2 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 1 প্লাস 2 স্কয়ার লিখলাম। আচ্ছা 3 এর ক্ষেত্রে কি আছে, হাইয়েস্ট পাওয়ার স্কয়ার, স্কয়ার থেকে 0 অবধি পরপর লিখবো। তাহলে 3 টু দি পাওয়ার 0 প্লাস 3 টু দি পাওয়ার 1 প্লাস 3 স্কয়ার। আচ্ছা এটা ভাঙলে দেখো কত হচ্ছে, 2 টু দি পাওয়ার 0 মানে কত 1, এটা কত 2 4, এটা কত 1 প্লাস 3 প্লাস 9। আচ্ছা এবার আমি 1 দিয়ে যখন সবকটাকে গুণ করব, এই তিনটে সংখ্যা দিয়ে তিনটে সংখ্যাকে গুণ হবে, মানে 9টা সংখ্যা তৈরি হবে। 1 দিয়ে সবকটাকে গুণ করলে কত আসছে 1 3 আর 9। 2 দিয়ে গুণ করলে কত আসছে 2 6 18। 4 দিয়ে গুণ করলে 4 6 12 আর এর কত, তাহলে দেখো টোটাল কটা ফ্যাক্টর পেলাম 9 খানা ফ্যাক্টর পেলাম। কত এসেছিল টোটাল ফ্যাক্টর 9টা, মানে 9 খানা সংখ্যা দিয়ে 36 কে ভাগ করা যায়। আচ্ছা অড নাম্বার কটা আছে 1 3 আর 9, তিনটে অড নাম্বার, দেখো তিনটে অড নাম্বার পেয়েছিলাম। আর ইভেন নাম্বার কটা আছে 6টা, তাহলে 6টা ইভেন ফ্যাক্টর পাচ্ছি। বোঝা গেল। তাহলে আমরা কি করব, সব সময় প্রাইম ফ্যাক্টরে ভাঙবো, পাওয়ারগুলো যদি অ্যাড করে দিই সেটা হচ্ছে টোটাল প্রাইম ফ্যাক্টর। যদি টোটাল ফ্যাক্টর চাই প্রত্যেকটা পাওয়ারের সাথে এক যোগ করে গুণ করে দেব। আর যদি বলে অড ফ্যাক্টর কটা, তাহলে যে কটা ফ্যাক্টরের সাথে এক যোগ করেছিলাম তাদের মধ্যে যেগুলো অড নাম্বার আছে সেই পার্টটা আমরা লিখবো খালি গুণ করে। ঠিক আছে, আচ্ছা আর ইভেন ফ্যাক্টর মানে টোটাল থেকে অডটা বাদ দিলে ইভেন চলে আসবে।
তো আরেকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেই পার্টটা ক্যালকুলেট করলেই বুঝতে পারবো। একটু মুছে নিব ওটা। দেখো নেক্সট এক্সাম্পল কোশ্চেন নাম্বার রোমান 2 তে আছে। আচ্ছা রোমান 2 তে কি আছে আমাদের 3600 আছে, সেটাকে আমরা প্রাইম ফ্যাক্টরে ভাঙবো। তাহলে 3600 কে 9 দিয়ে গেলে 400, 16 দিয়ে গেলে 25, তাহলে 3600 কে কি লেখা যেতে পারে? 3600 কে লেখা যেতে পারে 2 টু দি পাওয়ার 4 ইনটু কত 3 স্কয়ার ইনটু 5 স্কয়ার। তাহলে প্রাইম ফ্যাক্টর কি হবে? সবকটা প্রাইমে ভেঙেছি, পাওয়ারগুলো জাস্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে 4 প্লাস 2 প্লাস 2, তাহলে প্রাইম ফ্যাক্টর কটা আসলো? 8টা। আচ্ছা এবার আমরা কি করব? টোটাল ফ্যাক্টরটা বের করব। এবার এখানে দেখো, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আগের ক্ষেত্রে দুটো আমাদের অড নাম্বার ছিল, সরি একটা অড নাম্বার ছিল, এখানে কটা অড নাম্বার আছে? দুটো অড নাম্বার আছে। এক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা একটু আলাদা হবে। তো আমরা প্রথমে টোটাল ফ্যাক্টরটা বের করছি, কি করছি? 4 এর সাথে 1 যোগ করলাম, আর যেটা কি করলাম, এখানে পাওয়ারে 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলাম, এখানে পাওয়ারে 2 আছে, 2 এর সাথে 1 যোগ করলাম। তাহলে এটা কত আসছে? 5 ইনটু কত 3 ইনটু 3 কত আসছে আমাদের? 45। তাহলে টোটাল ফ্যাক্টর কটা আছে? 45 খানা। ঠিক আছে, তাহলে অড ফ্যাক্টর প্রাইম ফ্যাক্টর আছে 8 খানা, টোটাল ফ্যাক্টর কটা আছে? 45 খানা। এবার আমরা বের করব অড ফ্যাক্টর কটা। আচ্ছা অড নাম্বার কোনটা কোনটা ছিল? 3 আর 5। আচ্ছা 3 এর জন্য এই পার্টটায় কত এসেছে? 3 এসেছে। 5 এর জন্য এই পার্টটায় কত এসেছে? 3 এসেছে। তাহলে অডের নাম্বারের জন্য যে যে সংখ্যাগুলো এসেছে সেগুলো লিখে নিলাম। তাহলে 3 ইনটু 3, তাহলে অড ফ্যাক্টর কটা আসবে? 9টা অড ফ্যাক্টর আসবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার ইভেন্ট কি আসবে? তাহলে টোটালের মধ্যে কিছু ইভেন্ট কিছু অড, তাহলে 9টা অড, তাহলে বাকিগুলো কি হবে? ইভেন্ট। তাহলে টোটাল ছিল 45, তার থেকে আমি অড ফ্যাক্টর 9টা ছিল বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের ইভেন্ট ফ্যাক্টর কটা আসলো? 36 খানা। তাহলে আমাদের প্রাইম ফ্যাক্টর হচ্ছে 8 খানা, টোটাল ফ্যাক্টর হচ্ছে 45 খানা, অড ফ্যাক্টর কটা? 9টা, আর ইভেন্ট ফ্যাক্টর কটা? 36 খানা। ঠিক আছে, আজকে অনেক কিছু শেখানো হলো, আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই আমাদের মেসেজ করে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, অথবা আমার নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও কমেন্ট করে জানাতে পারো। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং পছন্দ হলে লাইক এবং শেয়ার করবে, এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।